সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার দেশের ইউটিউবের নিয়মিত দর্শক তারা জানেন যে বিডিআর ম্যাসাকার নিয়ে আমরা আমাদের তরফ থেকে এক ধরনের তদন্ত চালাচ্ছি এবং এই তদন্তের প্রথম পদক্ষেপ হিসেবে আমরা মেজর জায়েদের সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম এবং এই সাক্ষাৎকারটি 3 পর্বে আমরা আমাদের দর্শকদের শুনিয়েছি। আজকে তারই ধারাবাহিকতায় আজকে আরেকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বক্তব্য আমরা শুনব। যে সামরিক কর্মকর্তার বক্তব্য আমরা শুনব তার নাম ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। তো ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সাহেব আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে। হাসান নাসির সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম মাহমুদ ভাই, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক শ্রোতাদেরও স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। হাসান নাসির সাহেব, আপনার নাম বললাম, আপনার ডেজিগনেশন বললাম যে আপনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, কিন্তু তার বাইরে আপনার যদি সামরিক যে জীবন সেটা একটু সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য যদি বলেন। আমি মে 1977 সালে কমিশন পেয়ে আর্টিলারি রেজিমেন্টে যোগদান করি এবং বিভিন্ন পর্যায়ে 3টা ইউনিট কমান্ড করার আমার সৌভাগ্য হয়। আর্টিলারি স্কুলে ইনস্ট্রাক্টর হওয়ার সৌভাগ্য হয় 3 বার এবং শেষ কমান্ড্যান্ট হিসেবে চাকরি করি। এছাড়াও আমি রেজিমেন্টের বাইরে যে চাকরি করি সেটা 81 ইনফ্যান্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর ছিলাম, যেটা একটা অত্যন্ত কোভেটেড পোস্ট। আর তারপরে ছিলাম G19 ইনফ্যান্ট্রি ডিভিশন, এটাও সাভারে, 2টাই সাভারে এবং অত্যন্ত দক্ষ এবং সুনামধারী কমান্ডারদের সাথে কাজ করে আমার সৌভাগ্য হয়েছিল তাদের সাথে কাজ করার, এবং যে কারণে আমি একটা বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছি বলে মনে করি। আর এই দায়িত্ব পালন করার সময় আমার উল্লেখযোগ্য অবদান যেটা ছিল 1996 সালের মে মাসে যে অভ্যুত্থানটা হয়, জেনারেল নাসিমের অভ্যুত্থান ছিল, ওই অভ্যুত্থানে আমার একটা অভ্যুত্থান ব্যর্থ করায় আপনার একটা ভূমিকা ছিল। অভ্যুত্থান ব্যর্থ করায় একটা উল্লেখযোগ্য অবদান রাখি, যার কারণে যখন পরবর্তীতে আওয়ামী সরকার ক্ষমতায় আসে, প্রথম 9 ডিভিশন থেকে যে অফিসারকে পোস্ট আউট করে সে আপনি ছিলেন। তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন আপনি। জি। আর এরপরে আমি আওয়ামী লীগের সময় ন্যাচারালি আমার প্রমোশন হয় না, আটকে থাকে। পরবর্তীতে সরকার পরিবর্তন হলে আমি ব্রিগেডিয়ার কর্নেল এবং ব্রিগেডিয়ার হই এবং ব্রিগেড কমান্ড করি এবং আর্টিলারি সেন্টার কমান্ডার ছিলাম। তো যখন চাকরি করি আর্টিলারি আর্মি হেডকোয়ার্টারে ডাইরেক্টর আর্টিলারি হিসেবে, মানে সরাসরি সেনাপ্রধানের চিফ অফ জেনারেল স্টাফের ব্রাঞ্চে, জিএস ব্রাঞ্চ বলে, জিএস ব্রাঞ্চের একজন ডাইরেক্টর হিসেবে, এবং আর্টিলারির সমস্ত প্ল্যানিং সবকিছু আমার দায়িত্ব ছিল। আচ্ছা, যখন বিডিআর হত্যাকাণ্ড হলো তখন তো আপনি ব্রিগেডিয়ার, তাই না? জি জি। তখন কোথায় কর্মরত ছিলেন? তখন আর্মি হেডকোয়ার্টারে জাস্ট 9 ফেব্রুয়ারি আর্মি হেডকোয়ার্টারে জয়েন করেছি এবং জয়েন করার পরে 25 ফেব্রুয়ারি ঘটনা। আর চাকরি থেকে আপনি রিটায়ারমেন্ট কবে নিলেন বা সেনাবাহিনী থেকে বের হলেন কবে? এটা আমি চাকরি ছাড়তে বাধ্য হলাম, ওটা বিডিআরের এই কমিশনের নিয়োগ পাওয়ার পরে, যেহেতু আমার কার্যকলাপ তাদের পছন্দ হয় নাই। আচ্ছা, সেই আলোচনায় আমরা পরে আসবো। আগে আমরা শুনে নেব যে বিডিআর ম্যাসাকারের পরে আপনার কি দায়িত্ব ছিল এবং সেই দায়িত্ব আপনি কিভাবে পালন করেছিলেন। দর্শক, এবার আমরা বিডিআর প্রসঙ্গে যাব। আমরা এতক্ষণ শুনলাম ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সাহেবের কর্মজীবন, খুব সংক্ষেপে তিনি বলেছেন এবং একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে 1996 সালে জেনারেল নাসিম আওয়ামী লীগের সপক্ষে যে একটা মিলিটারি কু করার অপচেষ্টা করেছিল, সেই কুটি ব্যর্থ হয়েছিল জেনারেল হাসান নাসিরের মতো ব্যক্তিবর্গের সহায়তায়, এবং তারা সেদিন ব্যর্থ করে দিয়েছিলেন জেনারেল নাসিমের কু। তো সেটা শুনলেন আপনারা। তো আমরা বিডিআর হত্যাকাণ্ডে, বিডিআর ম্যাসাকারে চলে আসি। বিডিআর ম্যাসাকারের পর 2টি কমিটি গঠন করা হয়েছিল। একটি কমিটি হচ্ছে জেনারেল, আজকে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, জেনারেল জাহাঙ্গীরের
নেতৃত্বে। আরেকটি কমিটি হয়েছিল যেটা সিভিলিয়ান কমিটি বলা হয়ে থাকে, তার দায়িত্বে ছিলেন একজন ব্যুরোক্র্যাট মিস্টার আনিসুজ্জামান। কিন্তু আনিসুজ্জামান কমিটিতেই ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। তবে আনিসুজ্জামান কমিটির আগে কিন্তু আরেকটি কমিটি হয়েছিল এবং সেই কমিটি ভেঙে দিয়ে আনিসুজ্জামান কমিটি করা হয়। তো তা বেশ ইন্টারেস্টিং স্টোরি এটা। তো সেটা আমরা হাসান নাসির সাহেবের কাছ থেকে শুনবো। তো হাসান নাসির সাহেব, যে আসলে বিডিআর হত্যাকাণ্ড হয়ে গেল তো দুদিন ধরে, 25 এবং 26। তো তারপরে আপনাদের কমিটি কবে গঠিত হলো? আপনি কবে জানলেন যে আপনাকে সেই কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে? 25 এবং 26 তারিখে যে কার্যক্রমটা হলো পিলখানার মধ্যে, এটা আমরা যারা প্রফেশনাল অফিসার তারা এই সেনাবাহিনীর হস্তক্ষেপ না করাটার ব্যাপারে যথেষ্ট বিরক্ত, বিব্রত এবং অস্থির ছিলাম। এই অবস্থাতে আমরা দেখলাম যে 26 তারিখ বিকালে এমন সময় বিদ্রোহ, তথাকথিত বিদ্রোহকে শেষ, কমপ্লিট বা এটা নিয়ন্ত্রিত বলে ঘোষণা করা হলো, যখন বিডিআর পিলখানাতে কোনো বিদ্রোহী অবশিষ্টই ছিল না, যেটা আমাদেরকে অবাক করে। ন্যাচারালি বাই দিস টাইম আমরা জানতে পারি একটা ব্যাপক হত্যাকাণ্ড এবং বর্বরচিত ঘটনা ভিতরে ঘটে যায়। 27 তারিখে সকালে অফিসে এসে 10:30-11টার দিকে আমার টেলিফোন আসে আর্ম ফোর্সেস ডিভিশন থেকে যে স্যার, বিডিআর এর বিষয়ে একটি তদন্ত কমিশন হচ্ছে, সেই কমিশনে আপনি সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে থাকবেন। ওখানে 3 বাহিনীর প্রতিনিধি থাকবে, জ্যাক থাকবে এবং অন্যান্য সংস্থার সদস্যরাও থাকবেন। আর কিছুই জানানো হয় না, শুধু বলা হয় বেলা 3টার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হাজির থাকতে। তো ওখানে হাজির হওয়ার পরে আমরা 3 বাহিনীর সদস্যরা একসাথে গেলাম, জ্যাক সহ, ব্রিগেডিয়ার নূর মোহাম্মদ। যে বসছি এবং কনফারেন্স রুমে বসার পরে দেখলাম চা নাস্তা আসলো এবং কিছুক্ষণ পরে স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী ছিলেন। ওনারা বেশ একটু হাসি খুশি স্বাভাবিক মুডে কথাবার্তা বলতে বলতে রুমে আসলেন, বসলেন এবং চা দিতে বললেন সবাইকে। এটা কোথায়? বিডিআর এর ভেতরে? না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে, প্রথম অ্যাসেম্বলিটা ওখানে হয়েছে। আচ্ছা। আমরা যখন ওখানে বসে যখন চাটা খাওয়া হচ্ছে, দেখলাম এটা একটা মানে জাতীয় এমন একটা সিরিয়াস বিষয়ের আমরা কমিশনে, এত বড় হত্যাকাণ্ড ঘটে গেছে, কিন্তু ওইখানে কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে ওরকম কোনো চিন্তা বা কোনো সিরিয়াসনেস কিছুই ছিল না এবং স্বাভাবিক আলাপ এবং গল্প সেখানে চলতেছিল। ন্যাচারালি একটু বিব্রত বোধ করে আমি সব থেকে দূরে, আমরা 3 জন বসা ছিলাম অপোজিটে, আর সাইডে অন্যান্য সদস্যরা ছিল। মানে এক পাশে মন্ত্রী 2 জন, এক উল্টা দিকে আমরা 4 জন বসা ছিলাম। আমি ওখান থেকে হাত উঁচা করে মাননীয় মন্ত্রী সারা খাতুনের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করি, মাননীয় মন্ত্রী, এটা কি জাতীয় কমিশন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কমিটি? তখন উনি বিরক্তির সাথে বললেন, কেন আপনি জানেন না এটা জাতীয় কমিটি? সাথে সাথে আমি তাকে দ্বিতীয় প্রশ্ন করি যে তাহলে তো মাননীয় মন্ত্রী, আপনি 25 তারিখ রাত্রে আপনি এবং জনাব কামরুল আইজি পুলিশকে সাথে নিয়ে দীর্ঘ সময় বিডিআর এর ভিতরে, পিলখানার ভিতরে আপনি অবস্থান করেছেন। ওই 2-3 ঘন্টা সময়ে আপনি এই হত্যাকাণ্ড থামানো, অস্ত্র সমর্পণ বা পরিবারদেরকে উদ্ধার করা বা এই ধ্বংসযজ্ঞ বন্ধ করার পিছনে আপনি কি অবদান রেখেছেন, এটা তো আপনি জাতীয় কমিটিকে বলবেন এবং জনাব কামরুলও বলবে আপনারা ওই 3 ঘন্টা বাদ কি করেছেন, কি করলেন ভিতরে, আপনারা কি করে কনভেনার এবং ডেপুটি কনভেনার হন। তো সাথে সাথে যে পরিবেশটা ছিল, চাটা যেভাবে ছিল টেবিলের উপরে, সাথে সাথে সব কাপ রাখা হলো এবং ইন দি মিন টাইম সদস্য সচিব ছিল গোলাম হোসেন, উনি এবং আইন সচিব ছিলেন আপনার এই যে ইলেকশন কমিশনার ছিল হাবিবুল আওয়াল, ওনারা 2 জন চলেন মাননীয় মন্ত্রী আমরা পিলখানা যাই। হাবিবুল আওয়ালও এই কমিটির মেম্বার ছিলেন। এভরিবডি, মানে দর্শকদের জন্য বলছি, এই হাবিবুল আওয়ালই কিন্তু 2024-এর যে ডামি নির্বাচন, সেই ডামি নির্বাচনের সিইসি ছিলেন। কাজে তার চরিত্র আমরা বুঝতেই পারছি যে তাকেই হাসিনা সরকার খুঁজে নিয়েছিল এই প্রথম যে কমিটি, সেই কমিটির মেম্বার হিসেবে। এছাড়া অন্যান্য প্রত্যেক সদস্যকে 1-2 জন ছাড়া
সবাইকেই পুরস্কৃত করা হয়েছে, এটা আমি পরবর্তীতে বলবো। তো আমরা পরে ওই দিন চলে গেলাম এই পিলখানা দেখতে, কি অবস্থা সব ওখানে হত্যাকাণ্ড মানে বর্বরোচিত ঘটনাগুলো সরজীবনী দেখতে। প্রথম আমরা গেলাম ডিজির বাসায়। আপনারা যখন গেলেন তখন কি এই কমিটি আছে না এই কমিটি ভেঙে দিয়েছে? মানে না, এই কমিটি ওই কথার পরে আমরা পিলখানা সদস্য। আচ্ছা আচ্ছা, ওই কথার পরে আপনারা সবাই মিলে গেলেন। বললাম চা খাওয়া বন্ধ হয়ে গেল। আচ্ছা, ওকে। সাথে সাথে তখন সিচুয়েশনটা রিকভার করার জন্য বলা হলো যে চলো আমরা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনারা পিলখানায় আসলেন। পিলখানায় এসে প্রথম ডিজির বাসায় সবকিছু দেখলাম, এবং মানে যে কার্যক্রমটা দেখে প্রথমেই আমার মনে হয়েছে যে এটা কোনো স্বাভাবিক কোনো বিদ্রোহের কোনো মিউটিনি না, এটা সাধারণ মিউটিনি না। মানে একটা বাসার প্রতিটা আইটেম নষ্ট করা হয়েছে। তো কতখানি ঘৃণা বা কতখানি উদ্দেশ্য প্রণোদিত কাজ হলে ডিজির বাড়িতে প্রতিটা আইটেমকে ধ্বংস করা হয়েছে, নষ্ট করা হয়েছে, এবং সেখানে ইভেন একটা মেড সার্ভেন্টকেও হত্যা করে, দোতলায় হত্যা করে তার ডেড বডি সিঁড়ির উপর দিয়ে টেনে নিচে নামানো হয়েছে। এবং তার দুইজন গেস্ট ছিল, আমাদের রিটায়ার্ড অফিসার এবং তার ওয়াইফ, তাদেরকেও যেখানে রুমে ছিল ওই রুমের মধ্যে হত্যা করা হয়েছে। এবং সেই দৃশ্যটা সত্যি, মানে যদিও ডেড বডি ছিল না, বাট ওই চিহ্নগুলো ছিল, তখন কোনো চিহ্ন। এবং আমরাও দেখলাম যে ওই ডেড বডিগুলো মাটির নিচে থেকে খুঁড়ে ওঠানো হচ্ছে, সেই অবস্থা দেখে আমরা ফেরত আসলাম। পরদিন সকালে অফিসে এসছি, আসার সকালে এই 11টার দিকে আবার আর্ম ফোর্সেস ডিভিশন থেকে ফোন আসলো যে স্যার কমিটি বাতিল। তা আমি তো বললাম তাহলে তো ঠিক আছে, কমিটি বাতিল। আবার 12টার দিকে আবার আর একটা ফোন আসলো যে স্যার নতুন কমিটি হয়েছে, আপনি নাই। আচ্ছা, মানে আপনাকে বাদ দেওয়া হয়েছে। নতুন প্রথমে কমিটি, পুরো কমিটি বাতিল, তারপরে 2 ঘন্টা পরে শুনলেন যে নতুন কমিটি আছে কিন্তু আপনি নাই। আচ্ছা। আর আর্মি হেডকোয়ার্টারে অফিস যেহেতু 2:30 পর্যন্ত, এই 2:30টার সময় বা একটু আগে হবে অফিস থেকে বেরোবো, এমন সময় আবার ফোন আসলো যে না স্যার দ্বিতীয় কমিটিও বাতিল। কেন আপনাকে বাদ দিয়ে যখন লিস্ট তারা বের করছে তখন ইয়াং অফিসার, সশস্ত্র বাহিনীর ইয়াং অফিসাররা বলছে যে না, আমরা ওনাকে বাদ দিলে আমরা কমিটি মানি না। তো ন্যাচারালি ওই দ্বিতীয় কমিটিও বাতিল হয়ে যায়, আমাকে আবার তৃতীয় কমিটিতে ইনক্লুড করা হয়। তার মানে একটা রাষ্ট্র নিয়ে রীতিমতো ছেলে খেলা মনে হচ্ছে যে একটা রাষ্ট্র এভাবে চলতে পারে। এ ধরনের একটা হত্যাকাণ্ড হওয়ার পরে কমিটি নিয়ে মনে হচ্ছে আপনি ওই প্রশ্নটা করেছিলেন যে আপনাদেরকেই তো জবাবদিহি করতে হবে। না, আপনি কমিটিকে বলবেন যে আপনি কি করেছিলেন, মানে 25 তারিখ রাত্রে, এটা তো আপনি অবদান শুধু না, উনি ভিতরে গেছেন এবং তখনও বিদ্রোহ চলছে, হত্যাকাণ্ড চলছে, এবং সেই অবস্থায় তিনি ভিতরে গিয়ে ফেরত এসছেন এবং তাদের উপরে কোনো রকম আক্রমণ হয় নাই, কিছুই হয় নাই, তারা নিরাপদে ছিলেন। তো যাই হোক, তো তারপরে সেই কমিটি এবং এই কমিটি নিয়ে এতগুলো নাটক, ওই কমিটি বাতিল হলো, তারপরে দ্বিতীয় কমিটি তৈরি হলো, সেখানে আপনি বাদ, তারপরে সেই কমিটিও বাতিল হলো। আপনি বললেন যে ইয়াং অফিসাররা আপত্তি জানিয়েছে আপনাকে, স্বাভাবিক, অবশ্যই সেনাকুঞ্জে যারা আপত্তি জানিয়েছিল পরে। তারপরে তৃতীয় কমিটি কখন হলো? ওই দিনই আমাকে 2টার দিকে বললো যে তৃতীয় কমিটি হয়েছে, কিন্তু ওই ধরেন 27 তারিখে আমরা প্রথম মিটিং করলাম, 28 তারিখে পিলখানাতে দ্বিতীয় মিটিংটা হওয়ার কথা ছিল। তো যেহেতু এই তৃতীয়বার কমিটি হলো, মনে হয় সভাপতিকে অ্যাভেলেবেল পাওয়া যায় না বা কিছু একটা কারণে বললো যে 28 তারিখে কোনো মিটিং হবে না, কমিটির দ্বিতীয় মিটিং হবে, নতুন কমিটির প্রথম মিটিং হবে পিলখানাতে 29 তারিখে। এবং এই কমিটির আহ্বায়ক আনিসুজ্জামান। তখন হলো যে ওই সারা খাতুন এবং কামরুল ইসলাম নাই, আনিসুজ্জামান এবং বাকি মেম্বাররা সেম থাকলো। এই অবস্থাতে আমরা পরের দিন থেকে আমরা গেলাম। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটা ছিল কিন্তু জাতীয় কমিশন, কমিশন অ্যাক্ট 1956 এর আওতায়। আচ্ছা, এটা কিন্তু একটা কোর্টের পাওয়ার। এখন যেটা করা হয়েছে এই নতুন যে কমিশনটা, ওটাও একই করা হয়েছে। বাট আমার কাছে একটু চিন্তিত লাগছে। কেন? তখন আমরা কমিটিকে যে মুডে দেখেছি, যে তারা একটা প্রবলেম ছিল তখন কমিটির মধ্যে, টার্মস অফ রেফারেন্সের মধ্যে মেইনলি পটভূমি এবং কি কারণে ঘটেছে সুপারিশ। আচ্ছা, পটভূমি, কারণ এবং সুপারিশ। পটভূমি, মানে খুবই ফানি, মানে কে দায়ী বা এটার পিছনে কারা এটার ষড়যন্ত্রকারী,
দোষ নিরূপণ, এগুলো কোনো এই ধরনের কোনো কিছু ছিল না। তাহলে তো খুব লিমিটেড টার্মস অফ রেফারেন্স, এটা তো পটভূমি মানে just একেবারেই লিমিটেড টার্মস অফ রেফারেন্স। কিছু ছিল। এবং পটভূমি আপনি যদি তদন্ত না করেন পটভূমি বের করবেন আমি কি পেপার করে? পড়েও তো পটভূমিটা লিখে ফেলতে পারবো। হ্যাঁ, সেটা লিখে ফেলতে পারবেন যদি আপনি এটাকে ধামাচাপা দিতে চান, তাহলে সেটাই তো হয়েছে, পারবেনই। সেটাই হয়েছে। তো এই কার্যক্রমের কারণে ওখানে দেখলাম যে প্রতিদিনই আমরা যাই, বিকালে অফিস করে সবাই কমিশনের ইয়েতে বসি, কিন্তু কার্যক্রমের মধ্যে কোনো সিরিয়াসনেস কারোর মধ্যে দেখি না। তা ন্যাচারালি আমরা সার্ভিসের যে তিনজন ছিলাম তারা একটু নিজেরা আবার একটু অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। এবং এর মধ্যে আর্মির অফিসাররা যেহেতু ইনভলভ ছিল বেশি, ইয়াং অফিসাররা এজিটেটেড ছিল, তখনও র্যাবে যারা ডিজিএফআই তে যারা ছিল অফিসাররা, তখনও দে আর গিভিং ইনফরমেশন, তাদের কাছে যা তথ্যগুলো ছিল দে আর রেডি টু হ্যান্ড ওভার। তো ওই অফিসারগুলো এসে আমাকে বিভিন্ন তথ্য দেওয়া শুরু করে যে স্যার আপনার কমিশনে যারা আসতেছে এটা তো রিয়েল উইটনেস না, রিয়েল তথ্য কেউ আনছে না, তা আপনার এই নেন ফটোকপি, এই স্টেটমেন্ট, এই ইনফরমেশন, এই ক্লিপ। তখন ওই ফ্লপি ডিস্ক ছিল, কেবল সিডি আসছে বাজারে, সিডি নিয়ে আসে বিভিন্ন তথ্য নিয়ে। তো আমি যখন কম্পাইল করা শুরু করি, দেন আই থট দ্যাট আস্তে আস্তে জিনিসগুলো আমার কাছে আরও ক্লিয়ার হয়ে যায় যে এটার মধ্যে যে জিনিসগুলো আমরা বের করছি না সেটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে। আমরা ডিসাইড করি যে রিপোর্টের মধ্যে আমরা সব ইনফরমেশনগুলো রাখবো, বাট টার্মস অফ রেফারেন্সের উপরে শুধু রিকমেন্ডেশনগুলো আসবে, বা আমরা ইন্ডিকেশন দিব যে এই আলাপের মধ্যে আমার সন্দেহ হয় যে আমাদের মধ্যে তিনজনের মধ্যে একজন হয়তো কম্প্রোমাইজড হয়ে যায়। আচ্ছা, মানে ডিফেন্সের থেকে যারা এসেছিল সেই তিনজনের মধ্যে একজন কম্প্রোমাইজ। সেই তথ্যগুলো যখন ডিসক্লোজ করে তখন অথরিটি বুঝতে পারে যে আমি এটার মধ্যে মেইন লিড দিচ্ছি। আচ্ছা, তখন আমাকে নিষ্ক্রিয় করার জন্য আরেকজন প্রতিনিধিকে অ্যাড করা হয়, ব্রিগেডিয়ার রফিক। আচ্ছা, ব্রিগেডিয়ার রফিক অ্যাড হলো 4 নম্বর প্রতিনিধি হিসেবে নাকি? 10 আর 11 ছিল, এখন 12 জন হয়ে গেল, সভাপতি এবং 10। তো ব্রিগেডিয়ার রফিকের যে বাকি ছিল সিগন্যাল। আচ্ছা, ওনার যে ইনক্লুশন হলো, মানে এটা কি কমিটি করলো না সরকার থেকে বলে দিল? কমিটির কোনো চাহিদা তো ছিল না, কমিটি চায় না, কমিটি চায় না। সাধারণত কোঅপ্ট করলে বা নতুন মেম্বার আসে পরে পারপাস। আসলে আমাকে হ্যান্ডেল করতে পারছিল না, আমি সিনিয়র, বা আমি এমন কিছু তথ্য আনছিলাম। এর মধ্যে একটা তথ্য যেরকম বলতে পারি, তোরাবালি, সুবেদার তোরাবালি ওতপ্রোতভাবে এটার সাথে জড়িত, পরিকল্পনা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা ছিল, নেতা ওই এলাকার বা হাজারীবাগের আওয়ামী লীগের নেতা। ওর কাছে 24, 25, 26 তারিখে বিদেশ থেকে কল আসে, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এবং সিঙ্গাপুর থেকে। এই কল রেকর্ডটা আমার হাতে আসে। তা বাই দিস টাইম যখন আমি কমিশনের ইয়েটা বুঝতে পারি যে তারা খুব একটা পজিটিভ না, আমি কল রেকর্ডটা আমার কাছে চুপ করে রেখে আমি শুধু বলি যে আমাদের জেলে যারা আছে তাদের সাথে আমাদের দেখা করা উচিত, যার মধ্যে ওই লিস্ট তোরাবালির নামও থাকে। ওর সাথে আমি ইন্টারভিউ নেওয়া শুরু করলে ওকে প্রথম আমি প্রশ্ন করি যে তোমার কোনো আত্মীয় স্বজন বিদেশে আছে কিনা, ছেলে মেয়ে, ভাই বোন, শালা সম্বন্ধী। স্যার আমার কোনো আত্মীয় স্বজন বিদেশে নাই। আচ্ছা, বলে বন্ধু বান্ধব, দুঃসম্পর্কের আত্মীয়? বলে স্যার কেউ নাই। তাহলে পাড়া প্রতিবেশী, পরিচিত? বলে স্যার কেউ নাই। বলে কোনোদিন বিদেশ থেকে কোনো কল আসে নাই? বলে না স্যার, কোনোদিন আমার কাছে কোনো কল আসে নাই। তখন আমি ওই লিস্টটা বের করে জিজ্ঞেস করি এই ফোন নাম্বারটা কি আপনার? বলে জি স্যার, এই ফোন নাম্বার আমার। তখন কিন্তু কমিটির আর কেউ জানে না যে এই লিস্ট আমার কাছে। তখন আমি ওনাকে দিয়ে বলি যে এই যে আমি দেখতেছি যে আপনি 4 বার কথা বলছেন 3 দিনে অমুক দেশে, 2 বার কথা বলছেন এই দেশে। তখন সে চুপ। তো এই ধরনের আরো কিছু স্টেটমেন্ট, ইনফরমেশন আমার কাছে আসছিল, এবং ওই স্টেটমেন্টগুলো আমি আমার কমিশনের রিপোর্টের মধ্যে ইনক্লুড করছিলাম, যদিও রিপোর্ট দেওয়ার মানে রিকমেন্ডেশন বা ফাইন্ডিংসের কোনো সুযোগ ছিল না, যে ভবিষ্যতে যাতে আসলে আমরা এইগুলোকে ইউজ করতে পারি। তো এই কার্যক্রম যখন করছি, প্রথম আমার অফিসে আসে 2 জন রক্ষী বাহিনী রিটায়ার্ড অফিসার, আলাদা আলাদাভাবে। আচ্ছা, আমাকে এসে 2 জনই এরকম একই কথা বলে যে এরকম তুমি তো এখন আপার বেডরুমের আলাপের বিষয় হয়ে গেছে। আমি কি ব্যাপার, কোন আপা? বলে কেন, প্রধানমন্ত্রী গণভবনে তোমার নিয়ে আলাপ হয়। কি জাতীয় আপা? আমি এখন জাতীয় আপা। তখন আমি বললাম যে কি বিষয়? এই যে তুমি তদন্তে এত সিরিয়াসলি তদন্ত করতেছো, কি দরকার?
আওয়ামী লীগ খুব খারাপ লোক, খারাপ একটা দল, তুমি একলা চলাফেরা করো, ভাবি বাচ্চারা একলা চলাফেরা করে, মানে আপনাকে হুমকি দিচ্ছে, হুমকি। তখন আমি উদাহরণ দেই যে স্যার জেনারেল রফিক তার আগে কয়দিন আগে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয় এলেঙ্গাতে পাইলনের সাথে, ওর উদাহরণটা দিই। স্যার জেনারেল রফিক তার আল্লাহ মৃত্যু লিখে রাখছিল সে ইলেকট্রিক পাইলনের সাথে ঝুলবে, সে তো ইলেকট্রিশিয়ান না, কিন্তু যেহেতু সে জেনারেল হেলিকপ্টারে চড়ে সে তার পয়েন্ট অফ ডেথ অ্যান্ড প্লেস অফ ডেথে পৌঁছে গেছে। তা আমার যেখানে মৃত্যু রাখছে আল্লাহ, আমি ঠিক ওই সময় হেঁটে দৌড়ায় সাঁতার কেটে ওখানে ঘোড়ায় চড়ে হাজির হয়ে যাব। শুধু দোয়া করেন যেন আমি খারাপ কোনো অন্যায় কোনো কাজ না করি। দুইজনকে একই কথা বলে চা খাওয়ায় বিদায় করি। তখন সেকেন্ড অপশনটা তারা আমার পরিবর্তে, হি ইজ জাস্ট আমার ইমিডিয়েট সিনিয়র ব্যাচ, তাকে নিয়ে আসলো, সিনিয়রকে নিয়ে আসলো। উনি এসেই কিন্তু হি নতুন মেম্বার বলে, হাসান আমার সব কি আছে তোমার কাছে সব দাও, মানে হি কেম সাডেনলি এন্ড টুক এভরিথিং, মানে অনেকটা আপনাকে রিলিভ করার মতো, মানে আপনাকে দায়িত্ব থেকে ও আপনাকে তারপরে আর কোনো রাখেইনি, তার মানে অ্যাকচুয়ালি আপনাকে অব্যাহতি দেওয়া হলো, না আমাকে নিষ্ক্রিয় করে রাখলো এবং সাইন করার জন্য ডাকে। প্রায় 15-20 দিন পরে আমাকে কল দিল যে আজকে সাইন হবে, আসেন। এই 15-20 দিনে আর কোনো তদন্তে আপনাকে ডাকে নাই? তো সাইন করতে যে পিলখানাতে যেখানে সবাই মিটিংটা বসতো, ওইখানে যেদিকে টেবিলের উপরে এরকম 10টা পেজ, সব মেম্বারদের সাইন করা, মানে 12 জন মেম্বার ছিলাম, চেয়ারম্যান সহ সভাপতি সহ 11 জন সাইন করে আমার সিগনেচার জায়গাটা শুধু খালি, জাস্ট পেপার। তার মানে আমি তো এসেছি রিপোর্ট সাইন করতে, আমি তো এখানে স্পেসিমেন সিগনেচার দেখছি। I want to sign the report, not give a specimen signature. মানে সঙ্গে কোনো রিপোর্ট নাই, শুধু যে সই করবার কাগজগুলো হবে রিপোর্টের মধ্যে, সেই কাগজটা সই করতে আসছে। আমি বলছি যে আমি তো রিপোর্ট সই করব। তার মানে আপনি রিপোর্ট না পড়েই সই করতে হচ্ছে আপনাকে? আচ্ছা, এখন এই অবস্থাতে আমি জাস্ট আই সে থ্যাংক ইউ ভেরি মাচ, রিপোর্ট রেডি হলে আমাকে বলেন, মানে আমাকে কেন ডাকছেন না, কেন আমি এটার মধ্যে নাই, আই ডিড নট আস্ক দিস কোয়েশ্চন। তা আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি। আসার পরে আবার প্রায় 7 দিন পরে আবার আমাকে ডাকা হয়। বাট ইন দি মিন টাইম আই প্রিপেয়ার্ড যে কী করা যায়। আমাকে তো যে এই পরিস্থিতিতে যে আমাকে যদি বলে তুমি এখনই সই করো, পড়ো, যা খুশি তাই করো, 13-12 জন বসে যদি সামনে বসে আমাকে বলে রিপোর্ট পড়ে তারপরে তুমি এখনই সই করো, আমার পক্ষে তো সম্ভব না। সো আই প্রিপেয়ার্ড টু সাইন দ্যাট আই ক্যানট ডিনাই দ্যাট আমি সাইন করবো না, হোয়াট টু রাইট। ডিনাই করলে তো বিপদ আছে, আপনার এগেইনস্টে কোর্ট মার্শাল হয়ে যাবে। আমি পরে নরমালি যদি আমি ডিসএগ্রি করি, নোট অফ ডিসেন্টটা আলাদা ইনসার্ট হয়। আচ্ছা, মানে নোট অফ ডিসেন্ট যদি আপনি লিখে দেন তাহলে ওটা আলাদা কাগজ যাবে, পেজে সিগনেচার থাকবে, আলাদা একটা আমার সিগনেচার, আমার অবজারভেশনটা ইনসার্ট হবে। আমি আমার একজন মানে সিনিয়রের সাথে আলাপ করলাম, আমার শিক্ষক ছিলেন মিলিটারি একাডেমিতে, ওনার সাথে আলাপ করলে, ভেরি রেসপেক্টেড সিনিয়র, অনেক, উনি বললেন যে না তো ওইটা করা যাবে না, তো ছিঁড়ে ফেলবে, ওটা তো ফেলে দিই। আচ্ছা, ছিঁড়ে ফেলে, মানে পরে আপনি নোট অফ ডিসেন্ট দিলেন, ওটা নাই, ওই কাগজটা ছিঁড়ে ফেলে উনি দেন নাই, সিগনেচার করছে। দেন উই ডিসাইডেড যে না, সিগনেচারের উপরে কিছু একটা লিখবো, যাই ওইটার উপরে। বলে ঠিক আছে, চলো আমরা দুজনে মিলে বসে ঠিক করি কি লিখবা। তাই বললাম স্যার একটা সেন্টেন্সে 4-5-6টা ওয়ার্ডের বেশি লেখা যাবে না। তো হি টুক টাইম, একদিন আমরা প্র্যাকটিস করলাম, পরের দিন আবার ফেরত এসে হি ডিসাইডেড, মাই হ্যাটস অফ অ্যান্ড স্যালিউট টু হিম। খুব বাংলায় সুন্দর করে কথাগুলো লিখলেন যে এই প্রকার জাতীয় গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তার বিষয়ে তদন্তে অবহেলা গ্রহণযোগ্য নয়, হোয়াটস টু দিস এফেক্ট। আচ্ছা, মানে তদন্তে অবহেলা গ্রহণযোগ্য নয়, মানে শুধু একটা স্টেটমেন্ট লিখে আমি জাস্ট ওইখানে সই করে দিছি। দ্যাট মিন্স আই হ্যাভ রিজেক্টেড দি হোল। ডেফিনেটলি। এবং এটা গ্রহণযোগ্য নয় মানে আপনি বলছেন যে অবহেলা হয়েছে, কাজে এই তদন্ত রিপোর্টই আর গ্রহণযোগ্য না। মানে আমি তো মনে করি দ্যাট ইজ গুড এনাফ টু হ্যাভ এ নিউ কমিশন। এই নতুন কমিশন করতে এত কেন আমাদের মানে আন্দোলন করতে হলো, আমার কাছে ক্লিয়ার না। তো এইটার পরের থেকে আমার উপরে সাইন করে বাসায় যেতে যেতে পরের দিন থেকে। আপনি যখন এটা লিখছেন তখন বললো না যে আপনার তো শুধু সই করার কথা, আপনি আবার লিখছেন, বাধা দিল না তারা? সিগনেচারের সময় তো আর কারোর কন্ট্রোল নাই, সবাই সাইন করে আমার জন্য ওয়েট করতেছে। মানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় ছিল সভাপতি তো সবার পরে সাইন করে,
কিন্তু সভাপতি আগেই সই করে বসে আছে। আগের বারও আমি দেখলাম সব সই করে আমার জন্য ওয়েট করতেছে, এইবারও দেখলাম সব সই করে আমার জন্য ওয়েট করতেছে, এবং সবাই ওয়েট করতেছে, একটা চাপসি দেখো আমরা সবাই সই করে আছি এখানে হাজির। সুতরাং ইউ আর দ্য অনলি ওয়ান লেফট, সো বেটার সাইন ইট। সেকেন্ড টাইম আমি যে দেখলাম একটা ক্লিপ করা একটা রিপোর্ট, নট ইভেন এ বাইন্ডেড ওয়ান, বা 6 কপি 10 কপি, কোনো এরকম কোনো কপি নাই, একটাই কপি ড্রাফট। আমি এটা এখনো ফাইনাল হয় নাই। দেন আই থট দ্যাট আর গ্যাঞ্জাম করে লাভ নাই, আচ্ছা ঠিক আছে, ইনসার্ট দ্যাট সেন্টেন্স, ওই বাক্য লিখে আপনি সই করে দিলেন। 6-7 পাতা যে কটা কপি ছিল আমি সাইন করে চলে এসেছি। আসার পরে যখন আরো 5-7 দিন পরে ওরা তার মানে হচ্ছে এই রিপোর্ট যদি আমরা দেখতে চাই বা আদালত দেখতে চায়, তাহলে তো ওই রিপোর্টের মধ্যে আপনার ওই কমেন্টও তারা পেয়ে যাবে। অবশ্যই থাকে। আচ্ছা, যদি না থাকে তাহলে বুঝতে হবে আমার সিগনেচার কেউ জাল করেছে, কেউ সিগনেচার জাল করেছে। সুতরাং চাইলে যে কেউ, এমনকি এখন যে কমিটি হয়েছে একটা নতুন তদন্ত কমিশন আন্ডার জেনারেল ফজলুর রহমান, উনিও চাইলে ওটা দেখতে পারবেন যে আপনার ওনার প্রথম কাজ ছিল এটা দাও, ওই রিপোর্টটা দেখা। এখন দেখেছেন কিন্তু আমরা জানি না। এটা বেয়াদব অফিসার, তার এত বড় দুঃসাহস, সে নোট অফ ডিসেন্ট দিল। দেখি তো এটার মধ্যে কি কারণ। আমি যেটা শুনতে পাচ্ছি দুর্ভাগ্যজনক ভাবে, যে এই সমস্ত রিপোর্ট নাকি এখনো দেখার সময়ই পায়নি কমিশন, বা দেওয়া হয়নি কমিশনকে, এরকম শুনতে পাচ্ছি আমি শিওর না, বাট বিভিন্ন লোক সোর্স আমাকে খবর দিচ্ছে যে এখন পর্যন্ত আপনাদের রিপোর্ট কিংবা জেনারেল জাহাঙ্গীরের রিপোর্ট কোনোটাই নাকি এখনো পড়া হয় নাই। তো ওই রিপোর্ট না পড়ে তদন্ত স্টার্ট কি করে হয় আমি বুঝতে পারছি না। জি, তারপরে ওর পরে সাবমিশনের যখন সময়, ন্যাচারালি আরো 5-7 দিন পরে আমাকে এরকম 2বার ডেট চেঞ্জ হলো, আজকে হবে, তারপর আবার বলতেছেন আজকে হবে না, তারপর সেকেন্ড, এরকম ডেট পড়তেছে আর চেঞ্জ হচ্ছে। তো সামহাও যেদিন অ্যাকচুয়াল সাবমিশন হয়, আমি ওই দিন হঠাৎ সিক হয়ে যায়। আমি সিএমএইচে যে গেলে ডাক্তার বলে স্যার রেস্ট করেন 2 দিন। তা আমি ওই অফিসে ফেরত এসে আমার ওই 2 দিন আমাদের অফিসারদের যেটা ডিসপোজাল, মেডিকেল ডিসপোজাল বলে সিক ইন ওয়াটার, এসআইকিউ। তো 2 দিন এসআইকিউ দিয়েছে। আমি ওইটা কাগজটা, আমার রিপোর্টিং বস হচ্ছে চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস, তো তার অফিসে আমি ওইটা পাঠাই দিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় যখন রওনা দিছি তখন বলছে স্যার আজকে 3টার সময় হ্যান্ড ওভার রিপোর্ট সাবমিশন হবে, আপনি আসেন। কার কাছে? শেখ হাসিনার কাছে? না, হোম মিনিস্টারের কাছে। হোম মিনিস্টারের কাছে, মানে সাহারা খাতুন। আর এই রিপোর্টটা তৈরিতে আমার প্রয়োজন হয় না, সাবমিশনের এত প্রয়োজন কিসের? আর আমি সিক, আমি অলরেডি আই এম অন ওয়ে টু হোম বলে আমি চলে আসছি। এই রিপোর্ট সাবমিশন হয়েছে, আমি বললাম ফটো সেশন, তো রিপোর্ট সাবমিশন মানে ফটো সেশন, তো ফটো সেশনে কিন্তু আমি নাই, বাকি সব সদস্যরা গর্বের সাথে উপস্থিত ছিলেন। আমি দিন 7-এর মধ্যে দেখলাম একটা চিঠি। কি লেখা চিঠিতে? এই প্রকার একটা জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনি কেন অনুপস্থিত থাকলেন? আচ্ছা, তার মানে শোকজ নোটিশ। শোকজ, অ্যাবসলিউটলি। ওকে। তো শোকজ, আমাকে একটা সময় দেওয়া হয়েছিল কবে সাবমিট করতে হবে, তা আমি আর সময় নেইনি। ওই চিঠিটা ওইখানে রেখে আমি লিখলাম যে এই প্রকার জাতীয় তদন্ত কমিশনের রিপোর্ট তৈরিতে যখন আমার প্রয়োজন হয় নাই, সাবমিশন কি করে গুরুত্বপূর্ণ হয়। আপনার শোকজ কে করেছিল? আর্মি থেকে? চিফ অফ জেনারেল স্টাফ। চিফ অফ জেনারেল, সিজিএস করলেন? তখন জেনারেল হাফিজ বর্তমানে যে। আচ্ছা, উনি ছিলেন জেনারেল হাফিজ বর্তমানে যে অ্যাডভাইজার? জি জি জি, উনি ছিলেন। আচ্ছা আচ্ছা। এবং ওনার কাছে কিন্তু আমার ওই মেডিকেল রিপোর্টটা তখন রয়েছে, তার 2 দিন আগে, মানে 7 দিন আগে সাবমিট করা। ওকে। এবং উনি কিন্তু ওই সিক রিপোর্টের ওই কাগজ, মানে মেডিকেল রেস্টের পেপার থাকা সত্ত্বেও কিন্তু উনি চিঠিটা দিয়েছেন, মানে আদিষ্ট হইতে পারে। এনার তো সব আদেশ পালনকারী অফিসার, ভেরি লয়াল অ্যান্ড সাবমিসিভ, যা বলবে সিনিয়র। মানে আপনি জবাব যে দিলেন জেনারেল হাফিজকে 15 মিনিটস টু রিপ্লাই। আমি নিজে লিখলাম যে রিপোর্ট তৈরিতে আমার প্রয়োজন ছিল না, সাবমিশনে কি প্রয়োজন, গুরুত্বপূর্ণ রিপোর্ট তৈরিতে আমার প্রয়োজন ছিল না, সেটা সাবমিশন কি করে জাতীয় গুরুত্বপূর্ণ হয় পাঠাই দিছি। আমার বোধগম্য নাই, এটাই আপনার পরবর্তী কার্যক্রম। আর কোনো খবর নাই। এর প্রায় আরো 10-15 দিন পর, তদন্ত চলাকালে যখন দেখছে যে আমি ওই রফিকের ইনক্লুড করার আগে, একটা পর্যায়ে হঠাৎ দেখলাম সাভার থেকে একটা কোর্ট অফ ইনকোয়ারি, ইকবাল করিম ভুইয়া। আচ্ছা। উনি জিওসি, ওনার একটা অফিসার মেজর, সে একটা ইমেল করে তার 4 বন্ধুর মধ্যে, যখন আমাদের কাজে অলরেডি বাধা শুরু হয়ে গেছে, সে তার বন্ধুর সাথে বলে যে এরকম ব্রিগেডিয়ার হাসান নাসিরকে তদন্ত করতে দেওয়া হচ্ছে না, আমাদের
কিছু একটা করা উচিত, মানে জাস্ট বিটুইন 4 ফ্রেন্ডস ইমেল। সামহাউ ওয়ান অফ দি ফ্রেন্ডস হ্যান্ডেড ওভার টু রফিক, এই যে রফিকের কথা বলতেছি, রফিক ইজ ফ্রেন্ড অফ ইকবাল করিম ভুইয়া। তো সে এটা তার অফিসারকে হ্যান্ড ওভার করে, যে তোমার অফিসার এটা ইমেল করছে। তখন সে এটা ইনকোয়ারি করে। ইনকোয়ারি করলে সাভার থেকে তারা খুঁজে বের করে যে আমার যে স্টাফ, তার কাছে ওই অফিসারটা এসেছিল কোনো এক সময়। ওইটাকে লিঙ্ক করে একটা স্টেটমেন্ট রেডি নেওয়ার জন্য, আমার অফিসারকে স্টেটমেন্ট নেওয়ার জন্য একটা কোয়েশ্চেনিয়ার বানায় নিয়ে আসে। তো অফিসারকে কোয়েশ্চেনিয়ার যখন বানায় নিয়ে আসে, কোয়েশ্চেনটার মধ্যে দেখা যাচ্ছে সবগুলো কোয়েশ্চেন আমার বলার কথা। আমার মেজরের তো জানার কথা না যে ব্রিগেডিয়ার হাসান নাসির বিডিআরের কি তথ্য পেয়েছেন, আপনাকে কি জানাইছেন, ওনার রিয়াকশন কি বিডিআরের হত্যা মানে বিদ্রোহ সম্পর্কে, উনি কি বলেন, কি আলাপ করেন, এই ধরনের প্রশ্ন প্রায় 8-10টা বানানো। তো আমার ওই স্টাফ অফিসার সে দৌড় দিয়ে চলে আসছে যে স্যার এরকম সব তো উত্তর আপনার নামে। আমি সাথে সাথে অ্যাডজুটেন্ট জেনারেল যে আছে তাকে ফোন দিলাম, ওইটাকে সামনে রেখে, যেরকম 9 ডিভিশন থেকে একটা তদন্ত এসছে, তো এটা তো সব প্রশ্ন আমার উত্তর দিতে হবে। তা তুমি বরং ওই মেজর সাহেবরে বা কর্নেল সাহেবরে তো আমি ওই উত্তর দিব না, তুমি ইমিডিয়েটলি এই বোর্ডটাই একজন ব্রিগেডিয়ারকে দিয়ে আমার কাছে পাঠাও, আমি এটার উত্তর আমি সাইন করে দিয়ে দিব। তো সাথে সাথে বলে স্যার আপনি ইয়ে করেন না, ও যা তা যেটা খুশি ও সে লিখে দিয়ে দিক, তদন্ত শেষ হয়ে যাবে। পরবর্তীতে দেখলাম যে কোটফিনকেরি 9 ডিভিশনে হলো, এবং সেটার মধ্যে জিওসি 9 ডিভিশন লিখছে যে ব্রিগেডিয়ার হাসান নাসির পরিচালক আর্টিলারি সদর দপ্তরকে সতর্ক করা হোক। মানে ইট নেভার হ্যাপেন্ড ইন দ্য হিস্ট্রি অফ এনি আর্মি। তো আপনার নামে তো কোর্ট অফ এনকোয়ারি তো হয় নাই, তো আপনাকে সতর্ক করছে কি করে? মানে ওই অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং আমাকে সতর্ক করবে, মানে আর্মি হেডকোয়ার্টারের চিফের একটা ডাইরেক্টরকে সতর্ক করতেছে একটা জিওসি। আমি কিন্তু আমার দিস আর ওয়ান অফ দি ফিউ রিজনস হুইচ ফোর্স মি টু লিভ। এরপরে আমার বাসায় আমার ওয়াইফের কাছে ফোন আসে, আমার কাছে ফোন আসে সতর্ক করে, দেখে নিবে। আমার ওয়াইফকে বলে খোঁজ নেন তো আপনার হাজবেন্ড কোথায় আছে, কি করতেছে, মানে আননোন নাম্বার থেকে ফোন দিয়ে বলে যে আমি এমন কিছু করতেছি যেটা আমার ওয়াইফের জন্য বিব্রতকর। তো এই ধরনের যখন ফোন আসা শুরু হলো, এর মধ্যে আমি আমার মেয়ে বাইরে ছিল, ওর গ্র্যাজুয়েশন সেরেমনি টার্কিতে, ইস্তাম্বুলে। তা নর্মালি আর্মিতে ছুটি নিতে গেলে যে সমস্ত ব্রাঞ্চে ক্লিয়ারেন্স করতে হয়, ফরেন মিশন আসলেও কিন্তু ওই ব্রাঞ্চগুলো এটা প্রসেস করে। তা আমার নাম মিশনে আসছে, কিন্তু তারা আমাকে বলে নাই। আচ্ছা, আমি ইস্তাম্বুলের উদ্দেশ্যে সকালবেলা ফ্লাইটে যে পৌঁছায়, ওখানে 2টার সময় ইস্তাম্বুল নামছি, সন্ধ্যা 6টার সময় আমাকে ফোন দিছে যে আপনাকে এখনই ফেরত আসতে হবে ঢাকায়, ইফ ইউ ওয়ান্ট টু গো ফর দি মিশন। বললাম এটা তো আমি তো সবাইকে জানায় ছুটি নিয়েছি, এবং ওরাই তো মিশন প্রসেস করছে। মানে পুরো রাষ্ট্রটাকে একটা তামাশা বানিয়ে ফেলেছে, একটা তাই মনে হচ্ছে। মানে হাস্যকর বিষয় যে এমএস ব্রাঞ্চ এটা নাম দেয়, সে জানে যে আমি ছুটি নিছি, তার কাছ থেকে সেই কিন্তু অ্যাপ্রুভ করে আমার ছুটি, এক্স বাংলাদেশ। তার কাছে ইউএন মিশনের নাম চলে এসছে, আপনি জানে সে, তার মানে পুরো ব্যাপারটা করা হচ্ছে আপনাকে বিব্রত আসবে আমার, মানে এবং জানে যে আমি ফেরত আসতে পারবো না, আমার মিশনটা ক্যান্সেল হবে। তা আমি বললাম যে আমার তো 20 দিনের ছুটি আছে, আমি 10 দিন পরে আমি ফেরত আসতেছি, সো I can come and process and go. বললো না, আপনাকে কালকে যদি আসেন, within a week you have to fly. তাই আমি বললাম just say thank you, আমি আসতেছি না, I'm not coming back before 10 days. তো আমি দেখলাম যে সাথে সাথে পরদিনই নাম চেঞ্জ হয়ে আরেকজনের আসলো। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যার নাম আসলো সে কিন্তু 2 মাস পরে মিশনে গেল। আচ্ছা, মানে এই জিনিসটা ইনভেস্টিগেশন করলে মানে করা হয়েছে শুধুমাত্র আপনাকে যাতে বাতিল করবার জন্য, এবং আপনি যাতে মিশনে যেতে না পারেন, এই জন্য করা হয়েছে। এরপরে এটা চলতে থাকে এরকম ছোটখাটো আমার নামে বেনামি চিঠি, যে আমি হাজার হাজার কোটি টাকা পোর্ট কাস্টমসে ইয়ে করছি। পোর্ট কাস্টমসে 7-8 সালে যখন ছিলাম তখন ইয়ে করছি, বেনামি চিঠি আসছে, ওই জিএস ব্রাঞ্চ থেকে পাঠাইছে চিঠিটা। তা আমি সাথে সাথে ওইটার উপরে কাভারিং লেটার দিয়েছি, এখনই এটার সেনা পর্যায়ের একটা তদন্ত করা হোক। আচ্ছা, আমি তো তদন্ত চাচ্ছি যে আমি যদি এখন দুর্নীতি করে থাকেন তাহলে একটা সার্ভিং অফিসার এখন এই কথা লিখুক না। আমার যেটা দাবি যে যাদের বিরুদ্ধে আমি বলছি যে তুমি গুম করছো, তুমি খুন করছো, তুমি দুর্নীতি করছো, 100 কোটি টাকা কামাইছো, তারা বলুক তো এরকম যে আমার নামে তদন্ত করা হোক। আমি বেনামি চিঠি পাঠাইছি, এরকম সাথে সাথে আমি ওইটার উপরে কাভারিং লেটার, এটাও তো স্টাফ অফিসারকে দেওয়া যায় না, আমি নিজেই কম্পিউটারে টাইপ করে সাইন করে দিছি যে ইমিডিয়েটলি সেনা পর্যায়ের একটা তদন্ত করা হোক।
একদিন পরে উত্তর আসে, না এটা বেনামি পত্র, এটাকে তো বলে তাহলে পাঠালা কেন? বেনামি পত্র ছিঁড়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিবে। এক্স্যাক্টলি, তার মানে ওইটা দিয়ে দিয়ে আমাকে ইরিটেট করা। লাস্ট যেটা করলো সেটা হচ্ছে হঠাৎ আমার একদিন পোস্ট, আমি কিন্তু 3 বছর যশোরে, 3 বছর চিটাগাংয়ে চাকরি করার পরে একটা ব্রিগেডিয়ার ঢাকা আসলে হি সার্ভস মিনিমাম 3 years, হি ডাজন্ট গেট আউট অফ ঢাকা এনিমোর। এই 6-7 মাস পরে আমার ফোর্থউইথ পোস্টিং টু খোলাহাটি, যখন একটা ব্রিগেড আছে, তখন আমি জেনারেল মুবিন চিফ ছিল। আমি ফোর্থউইথ কেন যেতে হবে? মানে এখনই যেতে, ফোর্থউইথ মানে তো এখনই যেতে হবে 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে। আচ্ছা, মানে আপনাদের আর্মিতে ডেফিনেশন 24 ঘন্টা। ওকে। এআরআই 373 একটা আছে 7 দিনের মধ্যে, আর তার ফোর্থউইথ মানে ইউ হ্যাভ টু জাস্ট টেক দি পেপার অ্যান্ড গেট আউট। তাহলে কেন আমাকে যেতে হবে? তখন তাই নাকি, তোমাকে ফোর্থউইথ, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার সুবিধা মতো তুমি যাও। না স্যার, আমি তো গেলে ফোর্থউইথে যাবো, কিন্তু আমাকে বুঝাইতে হবে আমি ফোর্থউইথ কেন যাবো। আমি ব্রিগেড কমান্ডার ছিলাম না। আমার বল স্যার 3টা রিজন যদি আমাকে স্যাটিসফাই করতে পারেন আমি যাবো। একটা হচ্ছে ব্রিগেড কমান্ডার করি নাই, আমি যশোরে করছি। যুদ্ধ লাগলে অবশ্যই যেতে বাধ্য, আই ক্যানট সে নো। থার্ড হচ্ছে আমি কোনো অপরাধ করছি, আমাকে বিরুদ্ধে পানিশমেন্ট, আমার পানিশমেন্ট হিসেবে আর্মিতে সিভিলের নিয়ম হচ্ছে অপরাধ করলে আগে বদলি হয়, তারপরে ডিপার্টমেন্টাল অ্যাকশন। বাট আর্মিতে কিন্তু আপনার আগে বিচার হবে, তারপরে অ্যাকশন। তাহলে আপনি আগে আমার বিচার করেন আমি কোনো অপরাধ করে থাকলে। If you are not doing that, I am going back to my office. You decide what you will do with me. মানে ফোর্থউইথ আমি কোথাও যাচ্ছি না, আমি অফিসে ফেরত যাচ্ছি, আপনি ডিসাইড করেন আমাকে নিয়ে কি করবেন, বরখাস্ত করবেন না অবসর দিবেন। তো 2-3 দিন গেছে, এর কোনো খবর নাই। মুবিন সাহেব আর কোনো কথা বলে না। তখন আমার ওয়াইফ বলতেছে যে মুবিন ভাই তোমার মাথা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছে, যে তুমি হয়তো 7 দিন পরে এমনি কাগজ নিয়ে চলে যাবা। তখন আই স্টার্টেড রাইটিং আমার সাথে যা যা অপরাধ করছে, পুরা 6 pages, A4 times New Roman, ইটস এজাহার বলতে পারেন, FIR। সব লিখে লাস্ট আমি লিখলাম যে আন্ডার দি অ্যাবাভ সার্কামস্টান্সেস আই ডোন্ট ফিল সার্ভিস সেফ ফর মি বোথ প্রফেশনালি অ্যান্ড সোশ্যালি, সো আই শুড বি রিলিভ। মানে এখানে আমার হুমকি টুমকি সব আমি উল্লেখ করছি যে সোশ্যালি এবং প্রফেশনালি সার্ভিস আমার জন্য আর সেফ না, সো আই শুড বি রিলিজড। দ্যাটস হাউ I thought that its army is no more safe for me, so I left. কোন ইয়ারে এটা, কোন বছর? 2009 এর সেপ্টেম্বরে, 9 সেপ্টেম্বর আমি সাবমিট করি। তো তার মানে তো বিডিআর হত্যাকাণ্ডের 6 মাসের মধ্যে আপনি মে মাসে সাবমিশন হয়। তারপরে আপনার এরপরের থেকে আমার উপরে চলতে থাকে একটার পর একটা, আরো ছোটখাটো অনেক কিছু আছে যেটা আমি বলি নাই। আচ্ছা, তারপরে দেন ওই পরিস্থিতির পরে আমি তো আমার পরবর্তী যে কারণে আমি ইয়েতে যাই নাই, খোলাহাটি যাই নাই, তার একটা কারণ হচ্ছে যে আই কুড নট টেক মাই ফ্যামিলি, উই হ্যাড টু বি সেপারেটেড। আমি চিন্তা, আমার মেয়ের তখন পরীক্ষা, A level দিচ্ছে, ছেলে O level দিবে, আলাদা থাকলেই কিন্তু আমরা আইসোলেটেডলি সর্টেড আউট হবো, আরো সমস্যা বাড়বে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো, আর রাত্রে আমার যে স্টাফ থাকবে সে আমার ঘুমের ওষুধ খাওয়ায় শোয়াবে, সকালবেলা উঠে দেখবো আমার পাশে একজন শুয়ে আছে, ওইটা তো যথেষ্ট আমার জন্য। মানে আপনার ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা করা হবে, করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের বক্তব্য। এখান থেকে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে শুধুমাত্র একটা তামাশা করবার জন্যে এই কমিটিটি করা হয়েছিল, যেটা প্রথমে শুরু হয়েছিল, সাহারা খাতুন নিজে কনভেনার হয়েছিলেন, ব্রিগেডিয়ার নাসিরের প্রতিবাদের মুখে সেই কমিটি ভেঙে দেওয়া হয়, এবং পরবর্তীতে আনিসুজ্জামানের অধীনে যে কমিটি করা হয় তার যার নেতৃত্বে, সেটিও একটা তামাশা ছাড়া আর কিছু ছিল না। এবং এই তামাশায় অংশগ্রহণ করতে চান নাই বলেই ব্রিগেডিয়ার হাসান নাসিরকে যত রকমভাবে সম্ভব তাকে হয়রানি করা হয়েছে, এবং হয়রানির এক পর্যায়ে তিনি বাধ্য হয়েছেন তার চাকরি থেকে অব্যাহতি নেয়ার জন্যে। তার মানে পুরো ব্যাপারটা পরিষ্কার যে তদানীন্তন সরকার তারা সম্পূর্ণভাবে জানতো যে বিডিআর ম্যাসাকার কিভাবে হয়েছে, এবং এর মধ্যে যে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল সেটাও তারা জানতো, এবং তারা চেয়েছিল এমন একটা তদন্ত কমিশন করে এমন একটা রিপোর্ট দেওয়ার জন্যে যাতে করে দেশের মানুষকে ঠান্ডা করা যায়, সেনাবাহিনীকে ঠান্ডা করা যায় যে আমরা তো তদন্ত করেছি। আসলে এটা তদন্তের নামে একটা ফার্স ছিল, সম্পূর্ণ ফার্স। তো এবং এই কারণেই ব্রিগেডিয়ার হাসান নাসিরকে
শেষ পর্যন্ত আর্মি থেকেও চলে আসতে হয়েছে, যেহেতু তিনি সেই ফোর্সের অংশ হতে চান নাই। তো আমরা আশা করব যে এখন যে তদন্ত কমিটি গঠিত হয়েছে জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে, সেই তদন্ত কমিটি এই রিপোর্ট এবং জেনারেল জাহাঙ্গীরের যে রিপোর্ট, এই রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন এবং প্রয়োজনে তারা এর মধ্যে যারা জড়িত ছিল এবং যারা জীবিত আছেন তাদের সবার সাক্ষাৎকার দেবেন, এবং যার মধ্যে আমি আশা করব ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকেও ডাকা হবে তার বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যে সবাইকে পুরস্কৃত করা হয়েছে, যেমন আমরা হাবিবুল আওয়ালের কথা শুনলাম, তাকে তো সিইসি করা হয়েছে, চিফ ইলেকশন কমিশনার। লাস্ট আপনার যে ছিল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলেন, হি ওয়াজ অলসো মেম্বার অফ দিস কমিটি। এর আগের চিফ ইলেকশন কমিশনারও ছিলেন উনি এই কমিটিতে, এই কমিটির মেম্বার। আচ্ছা, তারপরে এয়ারফোর্সে যে বললাম যে কম্প্রোমাইজড হয়েছিল, সে হি বিকাম এয়ার ভাইস মার্শাল অ্যান্ড সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। রফিককে হি ওয়াজ অ্যাবাউট টু লিভ উইদিন 6 months, তাকে মেজর জেনারেল করা হয়, ডিজিবিডিআর করা হয়। ইভেন এই সরকার তাকে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বানিয়েছে। আচ্ছা, রফিক মানে হচ্ছে যে আপনার উপরে আপনাকে রিলিভ করবার জন্য এসেছিল, ও তাহলে সে তো পুরস্কৃত হয়েছে। সাথে সাথে মানে আমাকে যখন বলছে তখন কিন্তু ওই আপার বেডরুমের খবরের সাথে কিন্তু ওটাও ছিল অফার, যে চুপচাপ সাইন করো, একটা প্রমোশন নাও, যেখানে খুশি আপা তোমাকে পাঠাবে, মানে অ্যাম্বাসেডর, মানে ঘুষ দেওয়ার প্রস্তাব, মানে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘুষের প্রস্তাব এসেছিল। পুরস্কারটা রফিক নিয়ে, আশ্চর্য হচ্ছে যে সেই রফিক আবার বর্তমান সরকারের সময় রেড ক্রিসেন্ট চেয়ারম্যান হয়েছে। আমি কিন্তু মিডিয়াতে এর আগেও বলেছি একই কথা, কিন্তু তারপরেও দেখি সে রয়ে গেছে। তো আমরা জেনারেল রফিককে যদি ইন্টারভিউতে ডাকি, উনি আসবেন? অবশ্যই ওনার আসা উচিত। আমি মিথ্যা কথা বলতেছি? তাহলে আমি দর্শকদের জানিয়ে রাখছি যে জেনারেল রফিককে আমরা এখানে আমার দেশে সাক্ষাৎকারের জন্য ডাকবো, এবং সেদিন জেনারেল রফিক তার পক্ষের কথাগুলো দেশবাসীকে জানাবেন। এরকম করে আমরা অনেককেই এখানে যারা জড়িত ছিলেন সবাইকেই একে একে আমরা আনবার চেষ্টা করব আমার দেশে, যাতে বাংলাদেশের জনগণ জানতে পারেন আসলে বিডিআর ম্যাসাকারের নামে সেদিন কি হয়েছিল এবং কারা কারা এই হত্যাকাণ্ডে, এই নির্মম হত্যাকাণ্ডে, এই বর্বরতায় কারা কারা জড়িত ছিল এবং কি উদ্দেশ্যে এটা করা হয়েছিল। তো আজকের আলোচনা আমরা আর খুব বেশি দীর্ঘায়িত করব না, তবে শেষ করবার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই হাসান নাসির সাহেব, যদি আপনি জবাব দিতে চান জনগণের কাছে। আপনি কি মনে করেন আপনার অভিজ্ঞতা থেকে, বিং অ্যান আর্মি অফিসার এবং দীর্ঘদিন সুনামের সাথে সেনাবাহিনীতে চাকরি করেছেন, ইউ আর এ প্রফেশনাল অফিসার, তো একজন প্রফেশনাল অফিসার হিসেবে আপনি কি মনে করেন বিডিআর বিদ্রোহটা আসলে কি ছিল ঘটনাটা? ওই মুহূর্তে আমার ধারণা ছিল, তদন্ত কমিশনের থেকে ধারণাটা আরও স্পষ্ট হয়, এবং তার পরবর্তীতে আরও যে সমস্ত তথ্য, কমিশনের তো সত্যিকার অর্থে কোনো তদন্ত হয় নাই, পরবর্তীতে যে সমস্ত তথ্য আমার হাতে আসে বা বিভিন্ন মিডিয়াতে মাধ্যমে জানতে পারি, সেটাতে নিশ্চিত করে যে এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা নিঃসন্দেহে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আচ্ছা, এবং এটার পরিকল্পনা, তাহলে আপনি বলছেন যে বিডিআর ম্যাসাকার একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। হত্যাকাণ্ড হচ্ছে শুধু কয়টা অফিসার না, এই হত্যাকাণ্ডের মাধ্যমে 3টা বাহিনীকে নিষ্ক্রিয় করা হয়েছে, আর্মি, এয়ারফোর্স, নেভি, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে এবং বিডিআর 4টা বিডিআরকে, এবং এই 4টা বাহিনীকে একসাথে নিষ্ক্রিয় করা হয়েছে, এবং তার প্রতিফল, এবং তার সাথে যেটা করা হলো যে এই পুরো বাহিনীর ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর এটা কিন্তু যুদ্ধমুখী কোনো বাহিনী না, সশস্ত্র বাহিনী এখন প্রতিদিনের খবর কিন্তু নতুন অস্ত্র বা নতুন প্রশিক্ষণে যোগ্যতা অর্জন করছে তা না, নতুন মেডিকেল কলেজ খোলা হচ্ছে, নতুন স্কুল খোলা হচ্ছে, নতুন ব্যবসা প্রতিষ্ঠান খোলা হচ্ছে, ক্যান্টনমেন্টের সব ভ্যালুয়েবল ল্যান্ডের উপরে কনস্ট্রাকশন, মানে সুপার মার্কেট গড়ে উঠতেছে, মাল্টি স্টোরি ব্যাংক হচ্ছে, হোটেল হচ্ছে, কক্সবাজারে এগুলো হচ্ছে। এটা তো আর্মির কাজ না। আমরা যেটা এই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা একটু বিব্রত যে আবার এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরো ঘটতে পারে। একটা বাহিনীকে টোটালি মানে বহিঃশত্রুর মোকাবেলার দিক থেকে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে টোটালি ব্যবসায়ী কর্পোরেট কালচার নিয়ে আসা হয়েছে।
এবং এই একটা যদিও বলে যে রৌমারী পাদুয়ার থেকে ঘটনার সূত্রপাত, রৌমারী পাদুয়া ঘটনার মনে হয় তাদের আলটিমেট দে বিকেম অ্যাডামেন্ট যে তারা প্রতিশোধ নিবেই। এটা একটা হইতে পারে যে বিডিআরকে তারা ধ্বংস করবে, বাট বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার প্রক্রিয়া তো বহুদিন ধরে চলছে, 71 সাল থেকেই চলতেছে। মানে জেনারেল ওয়াসিউদ্দিনকে সেনাপ্রধান হইতে দেয় নাই। হি ওয়াজ লেফটেন্যান্ট জেনারেল ফ্রম ইস্ট পাকিস্তান, যে পাকিস্তান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হাইয়েস্ট পদ ছিল। আমরা জুনিয়র একজন অনভিজ্ঞ জেনারেল শফিউল্লাহকে পেলাম। পাকিস্তান থেকে যারা আসলো তারা তো নিজের স্বেচ্ছায় পাকিস্তানে যায় নাই, তারা পরিস্থিতির কারণে ওখানে আটক ছিল। ফেরত যখন আসলো তারা মুক্তিবাহিনী থেকে 2 বছর জুনিয়র হয়ে গেল। এটার মধ্যে একটা ডিসপ্যারিটি হলো। তারপরে দুই বাহিনীর মধ্যে বিভিন্ন রকম এই মুক্তিবাহিনী এবং রিপ্যাট্রিয়েটের মধ্যে সার্বক্ষণিকভাবে একটা দ্বন্দ্ব লাখিয়ে আলটিমেটলি মুক্তিবাহিনী পুরো ফোর্সটাকে ধ্বংস করা হলো এই জেনারেল সাদের টাইমে বা তার পরবর্তীতে আগে পিছিয়ে। তো এইভাবে কিন্তু সেনাবাহিনীকে একটা অ্যাট্রিশনের মধ্যে রাখা হয়েছে ধ্বংস প্রক্রিয়ার মধ্যে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আপনি যেহেতু সিনিয়র অফিসার ছিলেন, জি, এটা কিভাবে সম্ভব হলো যে এরকম একটা বিদ্রোহে ওই দিন সন্ধ্যার আগে এটা সমাধান করা হলো না? মানে বিদ্রোহীদের হাতে আমি রাতের বেলা অফিসারদের এবং তাদের পরিবারদের ছেড়ে দিচ্ছি, সেনাবাহিনী কোনো অ্যাকশন নিচ্ছে না। একজন সেনা কর্মকর্তা হিসেবে এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখেন? আমি 25 তারিখের কথা আমি বলছি। এখন এইটার জন্য আমাকে কিছু সিকোয়েন্সে কিছু বলতে হবে। জি বলেন। এই ঘটনা শুরু হয় যে 19 নভেম্বর 2008-এ জয় একটা আর্টিকেল লেখে আমেরিকান একটা অফিসারের সাথে, যেটা ছিল স্টিমিং দ্য রাইজ অফ ইসলামিস্ট বোধহয়, ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ। সেটাতে তারা কিছু কাল্পনিক তথ্য, অনেক মিথ্যা তথ্য, হ্যাঁ, তারা বলেছিল 40% সেনাবাহিনীতে, 35 বা 40% নাকি মাদ্রাসা থেকে নিছে এবং বিএনপি এই কাজটা করছে এবং এটা থেকে আর্মিকে এটার মুক্ত করতে হবে। এবং বিডিআরও একই কথা। আমরা যখন কমিশন ইনভেস্টিগেশনে গেলাম তখনও আমাকে একই কথা বলা হলো যে 35-35 উপরে মানে পুরো বিএনপি টাইমটাই নাকি শুধু মাদ্রাসা হয়েছে এবং এটার উপরে ফাইন্ডিং দিতে হবে। তখন মুখে ফাইন্ডিং দিতে বললো, আমি বললাম লেট আস হ্যাভ দি স্ট্যাটিস্টিক্স। তো 2 দিনের মধ্যেই কিন্তু তারা স্ট্যাটিস্টিক্স বের করলো যে অনলি 12% হচ্ছে মাদ্রাসা। আমি বললাম নাও লেটস হ্যাভ দি ফাইন্ডিংস দ্যাট হাই স্কুলের ছাত্রদের নেওয়া যাবে, তাদের নেওয়া যাবে না। সেই যেখান থেকে সব ইয়ারা কি বলে বিদ্রোহীরা হাই স্কুলে পড়া, মানে 12%-এর বাইরে তো 88%, তাহলে 88% হাই স্কুলের পড়া আসছে। যে ওপিনিয়নটা আপনারা লিখতে চাচ্ছিলেন আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে এটা রিভার্স করে দিলাম, এখন আর ওটা লিখবেন না। এইভাবে কিন্তু আমার সাথে কন্ট্রাডিকশনটা হচ্ছিল যে লেট আস বি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক, যে যেটা আমরা চাচ্ছি ওইটাই লিখবো, যেটা পাবো ওইটাই লিখবো। তো এই কার্যক্রমটা শুরু হয়। আর বিদ্রোহের আগের থেকে আমার যেটা নিশ্চিত ধারণা যে এই কার্যক্রম ভারতের মানে বাইরের পরিকল্পনা বলতে যেটা আমরা বুঝি, আমাদের প্রতিদ্বন্দ্বীকে কে লাভবান হয়েছে সেই হিসেবে ভারত, অবশ্য বেনিফিশিয়ারি ভারত, এবং লাভবান কে হয়েছে? আওয়ামী লীগ হয়েছে। তাদের একটা ইয়ে ছিল সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া, বাবাকে মারছে, তার পরিবারকে মারছে, প্রতিশোধ নিতে হবে। এখন সেনাবাহিনী তারা কই? তাদেরকে তো কিছু ফাঁসি দেওয়া হয়েছে, তার বাকিরা নাই। কিন্তু তার কারণে আজকের ক্যাপ্টেন মেজর জেনারেল শাকিল তো দায়ী না। এই জিনিসটা আমাদের কাছে খুব মানে বিব্রতকর এবং চিন্তার বিষয় ছিল যে একটা রাষ্ট্রপ্রধান মানে তো আমরা সবাই ভোট দিয়ে, কিন্তু শেখ হাসিনা তো সর্বদাই সেনাবাহিনীর প্রতি একটা জিজ্ঞাসা, একটা প্রতিশোধ পরায়ণতা ওনার মধ্যে ছিল, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা। এইতেই প্ল্যানটা হয়। তারা দুইজনের মধ্যে এই একটা হয় যে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে পারলে আপনার শাসন অনির্দিষ্টকাল চলবে, ভারতও নিরাপদ থাকবে, যা খুশি তাই। কিন্তু আমার কথা হলো যে ঠিক আছে, শেখ হাসিনা চাইলো, কিন্তু এত বড় একটা সেনাবাহিনী, এতগুলো জেনারেল, ঢাকার ক্যান্টনমেন্ট, 46 ব্রিগেড, ঢাকার কাছে 9 ডিভিশন, তারা এরকম একটা হত্যাকাণ্ড হতে দিল এবং তারা রাত পর্যন্ত এটাকে যেতে দিল কোনো রকম অ্যাকশন ছাড়া। এটা একজন সেনাবাহিনী কর্মকর্তা হিসেবে আপনার কাছে কেমন মনে হয়? আপনার ব্রাদার অফিসারদের ফ্যামিলি ম্যাসাকার্ড হচ্ছে আর আপনারা হাত গুটিয়ে বসে আছেন। আরো আমার ভিতরের কথা, আমার অলরেডি বদনাম যে আমি সেনাবাহিনীর কে ছোট করতেছি, পাবলিকলি ডিফেম করার চেষ্টা করতেছি। আচ্ছা, আপনি স্যানিটাইজ করেই বলেন, আপনি স্যানিটাইজ। আমার প্রশ্ন হচ্ছে যে অপরাধ করছে সে সতর্ক থাকবে,
যে আমি অপরাধ করলে সেনাবাহিনীর দুর্নাম হবে, আমি দুর্নীতি করলে সেনাবাহিনীর দুর্নাম হবে, সুতরাং আমি দুর্নীতি করব না, আমি খুন গুম হত্যার সাথে জড়িত হলে আমার বাহিনীর দুর্নাম হবে, আমি এটা করব না। আমি প্রকাশ করলে কি করে এটা দুর্নাম হয়? আমি তো প্রকাশ করে বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে চাচ্ছি। মানে আপনি চুরি করলে দুর্নাম হচ্ছে না, চুরি ধরলে দুর্নাম হলো, হচ্ছে। সে বাহিনীর ভিতরের খবর কেন প্রকাশ হচ্ছে, এই বিষয়টা কিন্তু আমাকে খুব চিন্তা হচ্ছে। এইভাবে আমার পিছনে লেগে গেছে অলরেডি বিভিন্ন ভাবে। আমি যেটা বলি নাই, যেটা করি নাই, সেটা প্রচার করা হচ্ছে। আমি সেনাপ্রধানকে হুমকি দিয়ে চিঠি লিখছি, আমি সেনাবাহিনী সৈনিকদের অস্ত্র তুলে দেওয়ার জন্য বলছি। তো এইভাবে করে আমি বলছি যে ঠিক আছে, ক্লিপটা দেন, আমি যে থানায় সারেন্ডার করব, আমি বিদ্রোহের চেষ্টা করতেছি, আমি হুমকি দিলে আমি সরি ফিল না। তো সেদিন মানে পরে কি মনে হয়েছে যে এটা আপনাদের ভুল হয়েছিল অপারেশন না করা? সদস্যদের এবং এজেন্সির সহায়তা ছাড়া শেখ হাসিনা বা ভারতের পক্ষে কোনোদিন সম্ভব ছিল না এই হত্যাকাণ্ডকে সফল করা। সেনাপ্রধান, ডিজিএফআই, এনএসআই, র্যাব, এদের সক্রিয় সহযোগিতায় পুরো হত্যাকাণ্ডটা, এবং তারা নিশ্চিত করছে যে এই হত্যাকাণ্ডটা সংগঠিত হবে, লিস্ট অনুযায়ী সবাইকে মারা হবে, এবং যারা করবে তাদেরকে নিরাপদে দেশ থেকে সময় দেওয়া হবে। এইটা না করা পর্যন্ত, কেন ওখানে অনেক ব্যাটেল প্রসিজিওর ফলো করা হয়নি, যেটা আমাদের বেসিক ট্রেনিং, মিলিটারি একাডেমি বা সৈনিক ট্রেনিং সেন্টারে গেলে প্রথম যে শিক্ষাটা দেওয়া হয়, কোনো ক্রাইসিস হলে ওটাকে কর্ডন করবা, ওটাকে ঘিরে ফেলবা। যেটা আগুন লাগলেও যেটা নিয়ম, যে ওই যেখানে আগুন লাগবে ওটাকে ঘিরে ফেলতে হবে, পাবলিকের সাথে এটাকে সেপারেট করে। ওই পিলখানা কিন্তু কখনো কর্ডন হয় নাই, না পুলিশ করছে, না র্যাব করেছে, না আর্মি করেছে। তাই কর্ডনের না করার উদ্দেশ্য কিন্তু এটা, যাতে নির্বিঘ্নে, যাতে হত্যাকারীরা চলে যেতে পারে। 30 তারিখ বিকাল 4টার সময় কতজন ছিল? 147 জন সামথিং, লেস দ্যান 26 তারিখ, 30 তারিখ, 26 ফেব্রুয়ারি বিকাল 4টায় ওখানে 100-2 ছিল, আর সবাই চলে গেছে। 10,000 সৈনিক থাকার কথা, বিডিআর সদস্য থাকার কথা, সবাই চলে গেছে। এটা কোথায়, কেমনে গেল, কিভাবে গেল? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ব্রিগেডিয়ার হাসান নাসিরের কাছ থেকে জানতে পারলাম যে আনিসুজ্জামান কমিটির নামে কিভাবে দেশকে ধোঁকা দেওয়া হয়েছিল। আসলে সত্য উদ্ঘাটিত হোক, এটা ফ্যাসিস্ট হাসিনা কখনই চায়নি, কারণ এখানে দেশি এবং বিদেশি চক্রান্ত জড়িত ছিল এই হত্যাকাণ্ডের পিছনে। আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখব। এ পর্যন্ত আমরা 2জন সামরিক অফিসারের বক্তব্য শুনলাম। এর আগে আমরা মেজর জাইদির বক্তব্য শুনেছি, আজ শুনলাম ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের বক্তব্য। আমরা সৈনিকদের সাথেও যোগাযোগ করছি তাদের বক্তব্য শুনবার জন্য। এবং আজকে হাসান নাসির একজন জেনারেলের নাম বলেছেন, যিনি এখন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, মেজর জেনারেল রফিক, তার নাম উঠে এসছে আজকে আমাদের আলোচনায়। আমরা চেষ্টা করব মেজর জেনারেল রফিকেরও বক্তব্য নেওয়ার জন্য। আপনারা শুনতে থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন, যাতে করে আপনারা জানতে পারেন যে আসলে ওই 2 দিন কি চক্রান্ত হয়েছিল বাংলাদেশের নিরাপত্তা ধ্বংস করে দেওয়ার জন্য। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।